অভিজিৎ, অভিজিৎ, কোথায় তুমি? অভিজিৎ, অভিজিৎ, ওই শুনতে পাচ্ছ না? কে রে তুই? তুই আমার বাড়িতে কি করছিস? অভিজিৎ, টনি, তুমি এখান থেকে পালাতে পারবে না। তুমি এখানে নজরবন্দি আছো, এই ঘরের ভেতরেই থাকতে হবে, বুঝেছো? টনিকে তার কাজ করতে দে। যদি আমার রাস্তাতে বাধা দিস তাহলে জীবনটাও হারাবি তুই। চল এবার যেতে দে। বাড়ির বাইরে না, ভেতরে। হাত সরা, হাত সরা। তোকে তো বললাম যে আমাকে তুই বাধা দিস না। আমার মাথা গরম করিস না। আমার কাজের সময় কেউ বাধা দিতে পারবে না আমায়। চল। টনি, তুমি কোথাও যাবে না, এখানে, এখানেই থাকবে তুমি, বুঝেছো? কি বললি? টনির গায়ে হাত তুললি তুই? টনির গায়ে হাত তুললি তুই? অভিজিৎ, 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 কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে গুলি করেছি। ওরা মিথ্যে বলছে, আমি জানি যে দয়া।
আমি জানি না স্যার আমি কখন দয়া, না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। স্যার, যার খুন হয়েছে তার নাম ডিকে, একজন প্রাইভেট ডিটেকটিভ। ওর কাজের লোক লাশটা দেখেছে সকালে। দয়া, এর মুখ তো ক্ষতবিক্ষত, মনে হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করে মারা হয়েছে একে। স্যার, এই রুমের জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় আছে, কিছুই হয়নি। মনে তো হচ্ছে না এখানে কোনো হাতাহাতি হয়েছে। স্যার স্যার এই কাভার্ড আর লকার তো খোলা আছে, আর সব জিনিসপত্র নিজের জায়গায় আছে। দেখে তো মনে হচ্ছে যে কেউ এতে হাতি দেয়নি। স্যার, টাকার গয়না যেকে সেই আছে। মনে হয় উনি যা চাইছিল সেটা পেয়ে গেছে। স্যার, গুলি। তিনটে গুলি চলেছে দয়া। স্যার, হ্যাঁ বলো ফেডরিক। স্যার, এই জানলাটার কাঁচ সরানো হয়েছে, তার মানে খুনি এখান থেকেই পালিয়েছে। হ্যাঁ, একটা কাজ করো ফেডরিক, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার, হ্যাঁ দয়া। ডিকের মোবাইল ফোনটা দেখুন স্যার। মরার আগে ডিকে কোনো সঞ্জয়কে 3 বার কল করেছে। সঞ্জয়? ওই সঞ্জয়কে আপনি চেনেন? না সাহেব। রাত 1টা থেকে 2:30-এর মধ্যে 3 বার। সঞ্জয়ের ডিটেল বের করো। স্যার, আর হ্যাঁ দয়া, অভিজিৎ তো এখনো এলো না। তুমি ওকে ফোন করে বলনি এখানে আসতে, ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, বলেছিলাম। মনে হয় কোনো জ্যামে আটকে গেছে। জ্যামে আটকে গেছে? ওকে ফোন করো আর বলো এখানে তাড়াতাড়ি আসতে। স্যার, হ্যাঁ। হ্যাঁ দয়া, অভিজিৎ কি বলছে? কোথায় ও? স্যার, মানে ওর শরীর খুব একটা ভালো না স্যার। ও ডাক্তারের কাছে যাবে, তারপর ওখান থেকে সোজা বিউরোতে যাবে। কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি না, অভিজিৎ দিল্লি থেকে আসার পর কেমন অদ্ভুত আচরণ দেখছি ওর মধ্যে।
তোমার আমার সাহায্যের দরকার। তোমার? হ্যাঁ? আরে ভাই, তুমি হলে গিয়ে সিআইডি অফিসার। হ্যাঁ, কিন্তু এই কাজটা এটা আমি একা করতে পারবো না। চলো ঠিক আছে, তোমাকে সাহায্য করব, এতে আর কি আছে। চলো চা তো খাওয়া যাক। আরে না, ঠিক আছে, আমি আমি ঠিক আছি। আই মিন, দেখ চেতন, এই কাজটা না, এই ব্যাপারে যেন কেউ কিছু না জানে, বিশেষ করে আমার টিম। আরে এটা আবার কি কথা বলছো? আমরা এতদিনের পুরনো বন্ধু, এইটুকু বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ বলো কি করতে হবে? কাউকে ফলো করতে হবে, নজর রাখতে হবে, আর এর জন্য তোকে টাকাও দেবো। কি কথা বলছো? বন্ধুত্বের মধ্যে টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি মনে করো টাকা দিয়ে দিও। ফলো কাকে করতে হবে? অভিজিৎ, মনে হচ্ছে তুমি ভুল করে ভুল ছবি দিয়ে দিয়েছো। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর প্লিজ কোনো প্রশ্ন করবি না, যা বলেছি তাই করবি, ব্যাস। ওকে? ওকে। হয় অভিজিৎ পাগল হয়ে গেছে, না হলে বিরাট বড় কোনো গেম চলছে। কি কি বলছেন? ও খুন হয়ে গেছে? মরার আগে ডিকে শেষবার ফোনে আপনার সঙ্গে কথা বলেছিল মাঝরাতে। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? আমার কথাতে একজনের উপরে নজর রাখছিল, কোনো প্রমাণ পেয়েছিল, সেই জন্য আমাকে ফোন করেছিল। হায়ার করেছিলেন কেন? আমার বস মন্দিরা ম্যাডামের জন্য। মন্দিরা? কুমার জুয়েলার্সের ওনার, বিখ্যাত পেজথি সেলিব্রিটি। আশা করি আপনারা ওই দিল্লির কেসটার ব্যাপারে নিশ্চয়ই জানেন বোধহয়। ও হো 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 হো, মন্দিরা কুমার, মন্দিরা দেবী। ওনার বিরুদ্ধে তো ওনার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর কেয়ারটেকারকে মারার অভিযোগ আছে, তাই না? ঠিক বলেছেন। কিন্তু সঠিক প্রমাণ না থাকার কারণে কোর্ট মন্দিরা দেবীকে ছেড়ে দেয়। আর তার কিছুদিন বাদেই মন্দিরা দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঈশানা আত্মহত্যা করে নেয়। তুই হাই, আজও লেট হয়ে গেলি না? তাড়াতাড়ি যা, সঞ্জয় স্যার তোর ওয়েট করছে কখন থেকে। ও গড, সঞ্জয় স্যার তো তাড়াতাড়ি কেন চলে আসলেন? এসেও পড়েছেন আর খুব রেগে আছেন। মাই গড, তুই আমার ব্যাগটা সামলা, আমি এক্ষুনি আসছি। মে আই কাম ইন স্যার? কাম ইন। সরি স্যার, সরি আই এম সো সরি স্যার। কটা বাজে বলো তো তুমি? এটা কোনো অফিসে আসার টাইম হলো? স্যার ট্রাফিক খুব বেশি ছিল। কি ট্রাফিকের কথা বলছো তুমি? রোজ একই কথা বলে যাও তুমি। হ্যাঁ, এই অফিসের বাকি লোকজনও তো ওই ট্রাফিক পেরিয়েই আসে, তাই না? হ্যাঁ বলো কুমার। না না, 30শে ডিসেম্বরের আগে কিচ্ছু করা সম্ভব না। আরে তুমি তো এটা জানো যে 30শে ডিসেম্বরে মন্দিরা ম্যাডামের একটা ইভেন্ট রয়েছে মুম্বাইতে, তার আগে কিছুই করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে, হুম, ওকে। কি হলো? হ্যাঁ, কি হয়েছে নাকি? বাইরে ওভাবে কি দেখছো? আমারই কেবিনের জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা কেন করেছিল সেটা কেউ জানে না। আচ্ছা, মন্দিরে দেবী ডিকে কে কার ওপর কড়া নজর রাখতে বলেছিলেন? ওনার প্রাণ সংশয় রয়েছে। ডিকে সেটাই খোঁজ করার চেষ্টা করছিল। প্রাণের ভয় কার থেকে? আসলে কোর্ট থেকে ছাড়া পাওয়ার পরে কেউ ম্যাডামকে হুমকি দিচ্ছিল। আচ্ছা, শুধু ওই হুমকিটা ফোনেই কি? হ্যাঁ, ফোনের মধ্যেই অচেনা নাম্বার থেকে আর টাইপ করা চিঠি পাঠিয়ে। আসলে ম্যাডাম পুলিশের চক্করে দ্বিতীয়বার পড়তে চাননি, সেই জন্য ডিকে হায়ার করেছিলেন উনি। তো কিছু জানতে পেরেছে ডিকে? ওর হাতে কিছু প্রমাণ তো এসেছিল, কিন্তু ও সেটা পেন ড্রাইভে সেভ করে রেখেছিল। ওই পেন ড্রাইভটাও আমাকে দিতে চেয়েছিল, সেই জন্যই দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম আমি। কিন্তু ডিকের বাড়িতে ওর লকারটা খোলা ছিল। আচ্ছা, ওই লকার থেকে পেন ড্রাইভটা চুরি হয়ে যায়নি তো? হতে পারে দয়া। ওর বাড়িতে আমরা একটা ল্যাপটপও পেয়েছি স্যার, হয়তো ওর থেকে কিছু জানা যাবে। মন্দিরে এটা কি করে করতে পারলো? পুরো অ্যাকাউন্টটাই বন্ধ করে দিল। নিজেকে কি মনে করেন উনি? সবকিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? এনারা কারা? সিআইডি। আমরা ওই ডি মানে সঞ্জীবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দুজন কে? স্যার, ইনি কায়রা, মিস্টার কুমার, আই মিন মন্দিরা ম্যাডামের মেয়ে। ও, স্যার, আর ইনি ম্যাডামের রিলেটিভ মিস্টার সুবীর। আমরা মন্দিরা ম্যাডাম আর ওর ফ্যামিলির সঙ্গে কবে দেখা করতে পারবো? কারণ ওদের প্রাণ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের ওপর। ইনফ্যাক্ট মন্দিরা ম্যাডাম, কায়রার কাকাতো দাদা শেখর আর ওনার স্ত্রী সবাই আজ রাতেই আসছেন। 30শে ডিসেম্বর কুমার্স জুয়েলার্সের একটা বড় চ্যারিটি ইভেন্ট রয়েছে, তাতে পার্টিসিপেট করার জন্য। তাহলে ঠিক আছে, কালকে সকালেই দেখা হবে। এসব কি হচ্ছে? সিআইডি আমাদের পার্সোনাল ব্যাপারে ঢুকছে কেন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যালো স্যার, এখন কেমন আছেন আপনি? মার্ডার ইনভেস্টিগেশন স্যার, প্রাইভেট ডিটেকটিভ ডিকে স্যার, বাড়িতেই মারা গেছে স্যার। এটা পুরো কেস ফাইল স্যার। স্যার, এই ছবিগুলো ওর বাড়ির ছবি, এগুলো ওরই বাড়ির ছবি এটা। আর এখানেই ওর মার্ডার হয়েছে, তাই না? হ্যাঁ, এখানেই ওর মার্ডার হয়েছে। পঙ্কজ, ঘুরিয়ে কেন জিজ্ঞেস করছেন? আমরা এইমাত্র তো সেটাই বললাম। সেটাই তো স্যার, মনে হচ্ছে ওনার শরীর এখনো ঠিক হয়নি, কোনো গন্ডগোল মনে হচ্ছে স্যার। অভিজিৎ, গুড মর্নিং স্যার। কি হয়েছে তোমার? হ্যাঁ, কোন জগতে ছিলে? অভিজিৎ, তোমার শরীর খারাপ ছিল না? তাহলে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, এখানে কেন? হ্যাঁ মানে, হ্যাঁ স্যার, ওই কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার।
কিন্তু এখন ঠিক আছে, আই এম বেটার নাও। ইয়া, গোলমাল চলছে। স্যার, ডিকে সঞ্জয়কে যে পেন ড্রাইভটা দিতে যাচ্ছিল, ওর যে ডেটা আছে ওগুলো উদ্ধার করার যে একটা উপায় আছে স্যার। পেন ড্রাইভ তো পাওয়া যায়নি তো, হ্যাঁ? তাহলে ডেটা কোথা থেকে পাবে? স্যার আছে না, একটা উপায় আছে। ওই আমরা হ্যাঁ, বলো সলোকে। হ্যাঁ, দয়া স্যার, স্যার অভিজিৎ স্যারের শরীর এখনো ঠিক মনে হচ্ছে না। কেন? স্যার, ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না। খুব বেখেয়ালি ছিলেন স্যার। ফ্রেডি স্যার, মন্দিরের ব্যাপারে সব ডিটেলস বের করতে হবে। নিউজ পেপারে, টিভিতে যাই এসেছে সব। বাড়িতে ঢোকার একটাই রাস্তা আছে, মেন গেট। চাবি ডিকে আর ওর বাড়ির মেডের কাছে থাকে। বাথরুমের জানালা, তার মানে খুনি বাথরুমের জানালার কাঁচ খোলে আর ভিতরে ঢোকে, আর তারপর অভিজিৎ ক্রাইম সিনে ছিলই না, আর এখানে তো বাথরুমের কোনো ফটোও নেই। তাহলে ও এগুলো কি করে জানলো? অভিজিৎ আমার কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু কি? ডিকের কম্পিউটার থেকে যে ডেটাগুলো ডিলিট হয়েছে সেটা ওর অনলাইন অ্যাকাউন্ট থেকে বের করা যেতে পারে। বাস একবার এই পাসওয়ার্ডটা ম্যাচ হয়ে যাক। কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই স্যার, কিন্তু এখন ঠিক আছে, আই এম বেটার না। স্যার, ওনাকে কেসের ব্যাপারে বোঝাচ্ছিলাম, কিন্তু উনি আমাদের কথা শুনছিলেনই না। খুব বেখেয়ালি ছিলেন স্যার। ইয়েস স্যার, স্যার পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে। স্যার, এতে তো ভিডিও রয়েছে, চেক করি। স্যার, এটা তো ডিকের কম্পাউন্ডের ভিতরের ফুটেজ। এর মানে ওখানে সিসিটিভি ক্যামেরা আছে? আছে না, ছিল। আমাদের পৌঁছানোর আগেই কেউ বার করে নিয়েছে। কিন্তু বের কে করেছে? অন্য ভিডিওটা দেখো। এটা কি করে সম্ভব? ডক্টর সালুকে আপনি খুব ভালো করে ক্রস চেক করেছেন তো? মানে বন্দুক তো আমাদের কাছে নেই, তাই বলছিলাম কোথাও কোনো ভুল? না দয়া, কোনো ভুল নেই। আমি একবার নয় 10 বার ক্রস চেক করেছি। মানছি যে বন্দুকটা আমাদের কাছে নেই, কিন্তু বন্দুকের রেকর্ড তো আমাদের কাছে আছে। সেই গুলিটা যা দিয়ে ডিকে মারা হয়েছে, সেই গুলিটা ওর বন্দুক থেকেই চলেছিল। গুলির প্যাটার্ন, গুলির উপর লেগে থাকা চিহ্ন, সবকিছু এইটাই প্রমাণ করছে যে সেটা অভিজিতেরই বন্দুক। স্যার,
স্যার গুলি অভিজিতের বন্দুক থেকে চলেছে, কিন্তু তার মানে তো এটা নয় যে অভিজিৎ গুলিটা চালিয়েছে। এক্স্যাক্টলি স্যার, সেই কারণে আমি এই কথা এসিপি স্যারকে বলিনি, শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলেছি, যাতে আমি এই মামলা সুরাহা করতে পারি। কি তুমি এই কথাটা এসিপি কে জানাওনি? কি বলবো স্যার, কি বলবো ওনাকে? যেখানে আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে ওনাকে কি বলবো? তুমি যদি এই কথাটা বিশ্বাসই না করবে তাহলে ফোন করে আমাকে কেন জিজ্ঞাসা করেছিলে? যে বন্দুক থেকে ডিকে কে মারা হয়েছে সেই বন্দুকটা অভিজিতের না? কি এমন ছিল যার জন্য তুমি অভিজিৎকে সন্দেহ করেছিলে? কি ছিল? ওটা এই কারণে ডক্টর, যখন আমরা একটু পিছিয়ে দাও। অভিজিৎ ডিকের বাড়িতে, আর দয়া তারপরেও তুমি অভিজিৎকে বাঁচানোর চেষ্টা করছো? দেখো দয়া, অভিজিৎ আর তোমার বন্ধুত্বকে আমি খুবই শ্রদ্ধা করি, তার কদরও করি, কিন্তু ডিউটি, নিজের দায়িত্ব, সব সম্পর্ক সব বন্ধুত্ব থেকে বড় হয় না। আর এই কথাটা নিশ্চয়ই আমি তোমাকে বুঝিয়ে বলতে যাব না। স্যার পোক্ত কোনো প্রমাণ ছাড়া অভিজিৎ স্যারকে সন্দেহ। এটা প্রমাণ নয় তো কি পুরবি? অভিজিৎ ডিকের বাড়িতে ঢুকেছিল, এটা যদি প্রমাণ নয় তো কি পুরবি? অভিজিৎ স্যার ডিকের ঘরে গেছিল সেটা আমরা দেখেছি, কিন্তু উনি ডিকে কে মেরেছেন এটা তো আমরা দেখিনি। স্যার এটাও তো হতে পারে ওনার বন্দুক দিয়ে ডিকে কে অন্য কেউ মেরেছে। হতেই পারে, এটা হতে পারে যে অভিজিতের বন্দুক দিয়ে ডিকে কে অন্য কেউ মেরেছিল, কিন্তু এই অবস্থায় অভিজিতের বন্দুকটা অভিজিতের কাছে থাকার কথা নয়। তোমাদের কি অভিজিৎ এ কথা বলেছে? ও কি বলেছে যে ওর বন্দুকটা হারিয়ে গেছে? বন্দুক হারিয়ে যাওয়ার কোন রিপোর্ট দেখিয়েছে? ও সব সময় তোমাদের সঙ্গে ছিল, কিন্তু ও কি বলেছে যে অদ্ভুত পোশাক পরে ডিকের ঘরে কেন ঢুকেছিল, আর তাও বাথরুমের কাঁচ ভেঙে? বলো বলো। স্যার আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আমি অভিজিৎকে জিজ্ঞাসা করব, কিন্তু ততক্ষণের জন্য এসিপি স্যারকে আপনি কিচ্ছু বলবেন না। দেখো তোমরা এই ব্যাপারটা সামলে নাও, কিন্তু ব্যাপারটা আমার ভালো লাগছে না। প্লিজ ডক্টর, প্লিজ। ঠিক আছে, কাল সকাল পর্যন্ত। দয়া, আমি কাল সকাল পর্যন্ত তোমাদের সময় দিচ্ছি। হয় তোমরা সত্যিটা আবিষ্কার করো, নয় এই সমস্ত কথাটা নিজে এসিপি কে বলে দাও। তুমি যদি এসিপি কে কথা না জানাও, তাহলে আমি নিজে প্রদ্যুমনকে এই সমস্ত ব্যাপারটা বলবো। আধ ঘন্টার বেশি হয়ে গেল, 10টা থেকে 10:30 হয়ে গেল, এখনো আসেনি। সারা রাত মনে হয় অপেক্ষা করতে হবে। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এটা অভিজিৎ? ওর কি হলো? এরকম সেজেছে কেন?
স্যার দিল্লি থেকে সকলে এসে গেছেন। মন্দিরা ম্যাডাম, আমারা মন্দিরা ম্যাডামের দেওরের বউ, কায়রা মন্দিরা ম্যাডামের সৎ মেয়ে, সুবীর মন্দিরা ম্যাডামের বোনজি, শেখর মন্দিরা ম্যাডামের দেওরের ছেলে। আসুন ম্যাডাম, এনারা সিআইডি থেকে এসেছেন। এসিপি স্যার, ইনি ভালো হলেন- হয়েছে আপনারা এসে গেছেন। ডিকের খুনি কে সেটা জানা গেল? আরে আপনি তো এটা জানেনই যে আমাদের ফেমাস অ্যানুয়াল ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আই হোপ যে আপনি আমার সিকিউরিটির সব ব্যবস্থাই করে রেখেছেন। দেখুন, আপনি আমাকে ভুল ভাববেন না, কিন্তু আমি কোনো চান্স নিতে চাইছি না অ্যাকচুয়ালি। এই ইভেন্টটা আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমার প্রাণের থেকে বেশি নয়। আপনি কি মনে করেন আপনি আমাকে সিকিউর রাখতে সক্ষম হবেন? আর ডিকের কেসটায় কিরকম কি প্রগ্রেস হলো? আসল খুনির ব্যাপারে কিছু জানা গেল? ওসব আপনার জানার দরকার নেই মন্দিরা দেবী। মেইন হলো আপনার নিরাপত্তা, সেটা দায়িত্ব আমাদের। কি চমৎকার! বৌদি, আপনার ভয় লাগছে মন্দিরা দেবীর? যাকে আইনও কিছু করতে পারলো না, মানতে হবে তাকে যে আপনাকে ভয় পাইয়ে দিয়েছে। মনে হয় ও জানে না ইনার ব্যাপারে যে ইনি কি কি করতে পারেন। আপনিও কি মনে করেন আমি আমার স্বামী আর বাকি সবাইকে মেরে ফেলেছি? দেখুন, আপনার বিরুদ্ধে যে অভিযোগই থাকুক না কেন, সেটাতে আমাদের কিছু যায় আসে না। কোর্ট আপনাকে রায় দিয়েছে, আর আমরা কোর্টের রায়কে যথেষ্ট সম্মান করি। আপনি শুধু এটা বলুন, আপনি কাকে সন্দেহ করেন? কে এমন আছে যে আপনাকে মারতে চায়? সন্দেহ? হ্যাঁ, সন্দেহ। না না না, আমি কাউকেই সন্দেহ করছি না। বরং আমার এটা পুরো বিশ্বাস যে আমি মারা যাওয়ার পরে এরা সবাই খুব খুশি হবে, আর আমাকে মেরে ফেলার ষড়যন্ত্রেও এদের মধ্যেই কারো হাত আছে। অ্যান্ড আই এম ভেরি শিওর যে ঈশানার আত্মহত্যাতেও এদের মধ্যেই একজনের হাত আছে। এবার আপনিই বলুন, এত ভালো প্রিয় আত্মীয় পরিজনরা থাকতে আমার শত্রুর কি দরকার? মম প্লিজ, তুমি আবার এই নিজের ইমোশনাল ড্রামাটা শুরু করো না। এখানে কোনো ক্রিমিনাল নেই যে তোমাকে মারতে চায়। রাইট। নিজেকে নির্দোষ ভাবা আর অন্যকে দোষী মনে করাটা, এটা তো বৌদির পুরনো অভ্যেস। আই সোয়ার, আমি তো এই গল্পটাকে বিশ্বাসই করি না। কে মারতে চায় তোমায়? আর কারা হুমকি দিচ্ছে? কোথায় আছে সে হুমকি দেওয়া লেটারগুলো? হ্যাঁ মন্দিরা দেবী, সেটা কোথায়? ওটা আমার মনে নেই, আমি ফেলে দিয়েছি। সি, আই নিউ যে তুমি এটাই বলবে। সো কনভিনিয়েন্ট। ব্যাস, অনেক হয়েছে। আপনারা একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আমরা সবাইকে সন্দেহ করি। তাই সবাইকে বলছি, তার মানে হলো আপনাদের সবাইকে সন্দেহ করি, আপনাদের সবাইকে। আর একটা কথা, আমাদের পারমিশন ছাড়া আপনারা এই শহর ছেড়ে যেতে পারবেন না। কেউ শহর ছেড়ে যাবেন না। আর যদি দরকার পড়ে আমরা দ্বিতীয়বার তাকে ডেকে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এটা এটা আমি? এই পোশাক পরে ঘুরছিলাম? এই পোশাক তো রোজ আমার ওয়াশিং মেশিনে ধোয়া হয়। আর এই জুতো, এগুলো এত নোংরা যেন আমি পরেছি, কিন্তু আমার মনেই নেই যে এই পোশাক আমি কখন পরেছি। সত্যি আমার কি হচ্ছে আমার সাথে? এই গাড়িতে কে আছে? হ্যাঁ,
কার কার সঙ্গে আমি কথা বলছিলাম? না, আমি দেখিনি। তুমি কথা বলছো, তুমি সেটা জানবে। আর তুমি আমাকে চিনতেই পারলে না? আরে এই, তোর যদি সুইসাইডই করার হয় তাহলে তুই অন্য কোনো বড় গাড়ির সামনে জানা, আমার সামনে কেন এসেছিস? কিভাবে কথা বলছো? এরকম সেজে ঘুরছো কেন তুমি? এই, ইট ইজ মাই স্টাইল, টনির স্টাইল। তুই কে? আমি কে? আমাকে চেনো না? হ্যাঁ? আর এই টনিটাকে? আরে টনি আমি আবার কে? আরে অভিজিৎ, দেখো, কোনো কেসের জন্য তুমি যদি এরকম করে থাকো আমাকে বলে দাও, এভাবে ভয় দেখিও না। আচ্ছা আচ্ছা, এ অভিজিৎ, কিসের কেস? আর তুই কি বলছিস কিছুই আমার মাথায় ঢুকছে না। আমার নাম হলো টনি। টনির সঙ্গে পাঙ্গা নিবি না, বুঝেছিস? সরে যা আর আমাকে যেতে দে, চল। এই অভিজিৎ নিজেকে টনি কেন বলছে? টনি? কে টনি? সত্যি তোমার কিছুই মনে নেই? আমার কিছুই মনে নেই, সত্যি বলছি আমি। তার মানে তুমি গাড়িতে ওদের সাথে কথা বলছিলে, তারপরে তুমি গেস্ট হাউসের ভেতরে গেলে। গেস্ট হাউস? হ্যাঁ, তার কিছুক্ষণ পরে তুমি বাইরে এলে। আমি গেস্ট হাউসের ভিতরে গেলাম? ভিতরে গিয়ে আমি কি করলাম? হ্যাঁ, তুই দেখেছিস কিছু করেছিলাম আমি? আমি কি করে দেখবো? আমি তো বাইরে ছিলাম না। সব কি হচ্ছে? আমাকে ওখানে যেতে হবে। কোথায়? গেস্ট হাউসের নাম কি? হ্যাঁ, স্যার, রক্ত। অভিজিৎ, দয়া, তুমি এখানে? তোমার ফোন ট্র্যাক করে আর এই প্রশ্ন তো আমিও তোমাকে করছি অভিজিৎ। তুমি এখানে কি করছো? না, এটা আমি 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 বলছি দয়া, এখানে এখানে কি হয়েছিল? অভিজিৎ, এখানে কি হয়েছে ওটা তো আমি দেখছি। তুমি বলো, কে করেছে এটা? হ্যাঁ, তো তুমি এদের দুজনকে মেরেছো? আমি? অভিজিৎ, তোমাকে কিছু জিজ্ঞাসা করলাম। তুমি মেরেছো এদের? স্যার স্যার স্যার, আপনি অভিজিৎ স্যারকে দোষ দিচ্ছেন। আমার দোষ দেওয়ার কোনো ইচ্ছা নেই পুরবি। তুমি নিজে দেখছো না এখানে দুটো লাশ পড়ে আছে, রক্তে ভেসে গেছে। আর সিআইডি অফিসার অভিজিৎ লাশের মধ্যে থেকে এই ব্যাজটা তুলছে, বা এটা বলতে পারো প্রমাণ চুরি করছে। অভিজিৎ, আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, তোমার সাথে অপরাধীদের মতো ব্যবহার করতে আমাকে বাধ্য করো না। কি করবো দয়া, আমি কি বলবো? যদি আমি বলি যে এই কাজটা আমি করিনি, তুমি মানবে? যদি বলি যে আমি জানি না যে আমি করেছি নাকি করিনি, আই নো
আমি ভুলভাল বলছি, কিন্তু কিন্তু তোমরা তো আমাকে চেনো। অভিজিৎ, আমার সামনে যে প্রমাণগুলো পড়ে আছে ওগুলো দেখে আমরা কিছু বলতে পারবো না। আমাকে আমার ডিউটি করতে হবে। অভিজিৎ, এতক্ষণ ধরে একের পর এক জিজ্ঞেস করে যাচ্ছি তোমাকে, কিন্তু কোনো উত্তর দিচ্ছ না তুমি। হ্যাঁ, তুমি জানো তোমার ওপর কি অভিযোগ আছে? মাথায় কিছু ঢুকেছে? স্যার, ওই এক মিনিট, ব্যাস। তোমার কাছে এটা আশা করিনি। এত কিছু ঘটে গেল, তুমি আমাকে বলনি কেন? আমাকে বলনি দয়া? সালুকে আমাকে বললো, তা নাহলে তো আমি জানতামই না। তা আমি তাই করেছি যেটা উচিত ছিল। বলো অভিজিৎ, তুমি কি এই খুনটা করেছো? অভিজিৎ, তুমি কি এই খুনটা করেছো? আমি জানি না স্যার। কেন জানো না? তুমি কেন জানো না? হ্যাঁ, ডিকের বাড়িতে তুমি লুকিয়ে লুকিয়ে ঢুকেছিলে, সেটা আমি সিসিটিভিতে দেখেছি। ওই লাশগুলোর পাশে তুমি দাঁড়িয়েছিলে। এই দয়া তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে। ডিকে আর বডিগার্ডের উপরে যে গুলিটা চলেছে সেটা তোমার গান থেকে চলেছে, ওই গান থেকে চালানো হয়েছে। আর তুমি বলছো তুমি কিছুই জানো না? আমার চোখের ওপর চোখ রেখে তুমি বলো, বলো তুমি এই খুন করোনি। বলো তুমি এইগুলো কিছুই জানো না। বললাম তুমি জানি না স্যার, আমি কিছুই জানি না স্যার। সরি। কি বলবো আপনাকে, আমি কি বলবো স্যার? যখন আমি বুঝতেই পারছি না যে আমি ডিকের বাড়িতে কেন গিয়েছিলাম, কি করে সমস্ত খুন আমার বন্দুক থেকে হচ্ছে, আমি জানি না স্যার। স্যার, আমি তো ডিকিকে চিনি না, ওর বডিগার্ডদেরও আমি চিনি না, আমি মন্দিরাকেও চিনি না, আমি তো স্যার নিজেকেও চিনি না। আমি কোথায় যাই, কি করি, কার সঙ্গে দেখা করি, আমি কিছুই জানি না। গত কয়েকদিন ধরে আমার সঙ্গে এইরকমই হচ্ছে স্যার, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। সারাদিন সব ঠিকই থাকে, রাতে বাড়িতে যাই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আর যখনই সকালে উঠি তখন অদ্ভুত জামা কাপড় পরা দেখি, অদ্ভুত জুতো দেখি, যেগুলো আমার নয়। জানি না কি করে আমার বাড়িতে চলে আসে। ড্রেসগুলো ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, জুতোতে মাটি লেগে থাকে, এমনটা মনে হয় যেন আমি ওগুলো ব্যবহার করেছি, কিন্তু আমি বুঝতে পারি না। নিজেকে খুব ক্লান্ত লাগে, এমন মনে হয় যেন আমি সারা রাত জেগেছিলাম, অথচ আমি কি করেছি আমার কিছুই মনে থাকে না। মনে হয় প্রতিদিন আমার 6 থেকে 7 ঘন্টা হারিয়ে যাচ্ছে, যার ব্যাপারে আমি কিছুই জানি না। আপনি বলছেন আমি ডিকের বাড়িতে গিয়েছিলাম, হতে পারে, কিন্তু আমি জানি না। আমি ডিকে আর ওর বডিগার্ডদের মেরেছি কিনা আমি জানি না। আমি মন্দিরাকে মারার চেষ্টা করেছি সেটাও আমি জানি না। আমি কি করেছি, কেন করেছি, আমি কি করতে চলেছি, আমি কিছুই জানি না স্যার, আমি কিছুই জানি না। দেখো অভিজিৎ, এই মুহূর্তে তুমি নিজের জন্যে আর অন্যদের জন্যেও বিপজ্জনক। আমি তোমাকে একা ছাড়বো না, আমি তোমাকে নজরবন্দি রাখবো, আর দয়া তোমার ওপর নজর রাখবে।
স্যার, একটা কথা ভালো করে মনে রাখবে, তুমি নিজের বন্ধুর ওপর নয়, বরং একজন অপরাধী খুনির ওপর নজর রাখবে। এমন একজন লোক যে মানসিক ভারসাম্য হারিয়েছে। আজ থেকে এই কেসের তদন্ত আমি নিজে করব, আর তুমি অভিজিৎকে আটকাবে কোনো অপরাধ করা থেকে। আর তার জন্য যদি অভিজিতের ওপর গুলিও চালাতে হয়, তাও তুমি চালাবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। হাত করা পড়িয়ে দাও ভাই। শুনলে তো, মানসিক অবস্থা ঠিক নেই আমার। কখন কি করে বসি কিছুই জানি না। আটকাও আমায়, আমার হাতে আরো একটা অপরাধ হওয়ার আগে। আটকাও আমায় ভাই। আপনাদের অফিসার, আপনাদের সিনিয়র সিআইডি অফিসার আমারই প্রাণের পিছনে পড়ে রয়েছে, আর উনি তাদেরকেও মেরে ফেলেছেন যারা আমার সিকিউরিটিতে ছিল। আর আপনি নিশ্চিন্ত হয়ে বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও আপনারই চোখের সামনে সবাইকে মেরে ফেলছে, তা সত্ত্বেও আপনি বলে যাচ্ছেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশ্চর্য! আপনি শুধু এটা বলুন, আমি আপনাদেরকে আর কি করে বিশ্বাস করব? আজ আপনাদের একজন অফিসার সিরিয়াল কিলার বেরিয়েছে, কাল আবার অন্য কেউ বেরিয়ে আসবে। মন্দিরা দেবী, অনেক হয়েছে, অনেক কথা বলে ফেলেছেন। আমাদের ইন্সপেক্টর অভিজিৎ একজন সৎ এবং সাহসী অফিসার। নিজের দেশকে রক্ষা করার জন্য, সাধারণ মানুষের রক্ষা করার জন্য নিজের প্রাণও দিতে পারে। সে কোনোদিন খুনি হতে পারে না। হ্যাঁ, ওর বিরুদ্ধে অভিযোগ আছে, তিনটে খুনের অভিযোগ আছে। আপাতত এটা প্রমাণিত হয়েছে যে অভিজিৎ নিজের মানসিক ভারসাম্য হারিয়েছে। ও কি করছে ওর মনেই থাকে না, কার সঙ্গে দেখা করছে, কি বলছে, আর যখন নর্মাল হয়ে যায় কিছুই মনে থাকে না। তার মানে এই নয় যে ও একজন খুনি। আমি জোর দিয়ে বলতে পারি যে আপনার জীবন বিপন্ন, আর তাও আপনার এই আত্মীয় স্বজনদের কারণে। এক্সকিউজ মি, সব প্রমাণ আপনাদের অফিসারের বিরুদ্ধে পাওয়া গেছে, আর সন্দেহ আপনারা আমাদেরকে করছেন? হ্যাঁ, আমি সবাইকে সন্দেহ করছি। উনি তো আপনারই অফিসার, আপনি তো ওকেই বাঁচাবেন। এই তিনটে খুনই কিন্তু ইন্সপেক্টর অভিজিতের গান থেকে চলা গুলিতেই হয়েছে। আর আপনি বলতে চাইছেন যে এই কাজটা আমাদের মধ্যে কেউ করে থাকতে পারে? আরে আমাদের কাছে আপনার ওই অফিসারের গানটা কোথা থেকে আসবে? শেখর বাবু, খুব তাড়াতাড়ি আমরা খোঁজ নিয়ে নেব যে ইন্সপেক্টর অভিজিতের গান আপনার কাছে কিভাবে গেল। আর মন্দিরা দেবী, আপনাকে একটা রিকোয়েস্ট করি, 30শে ডিসেম্বর আপনার যে ইভেন্টটা আছে সেটা ক্যান্সেল করবেন না। এই একটাই সুযোগ আছে খুনিকে ধরার জন্য, কারণ খুনি ওই ইভেন্টে নিশ্চয়ই আসবে। স্যার স্যার হ্যাঁ সঞ্জয়, কি হচ্ছে? স্যার, আপনি অভিজিৎ স্যারের ব্যাপারে কিছু বলছিলেন যে ওনার ভিতরে অন্য একজনের প্রতিফলন ঘটে, স্মৃতিশক্তি ওনার, মানে উনি আগের দিন রাতের কথা মনে করতে পারেন না। হ্যাঁ তো ঠিক এরকমই, এক্স্যাক্টলি এরকমই অন্য আরেকজনের সাথেও হয়েছিল। কার সঙ্গে বলুন? স্যার ঈশানা। ঈশানা? যেদিনও আত্মহত্যা করেছিল তার কিছুদিন আগে থেকেই একদম এরকমই আচরণ করতে শুরু করেছিল। কি অদ্ভুত রকম হয়ে গিয়েছিল, অন্য মনস্ক থাকতো। যেদিন আত্মহত্যা করেছিল তার কিছুদিন আগে থেকেই একটা অদ্ভুত রিংটোন সেট করেছিল নিজের ফোনে, আর তারপর সেই দিন হঠাৎ করে ওই রিংটোনটা বাজতে শুরু করলো। আর স্যার, ওকে দেখে মনে হচ্ছিল ও যেন নিজের মধ্যেই নেই। স্যার, অভিজিৎ স্যারও তো দিল্লি থেকে ফেরার পর এইভাবেই বিহেভ করছে। হ্যাঁ,
ঈশানা, অভিজিৎ, দিল্লি, এই তিনটের কোনো না কোনো কানেকশন আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, কিছু না কিছু আছে। কফি। আরে খেয়ে নাও ভাই, কিছুই মেশাইনি। আমি এখানেই আছি, পালিয়ে যাচ্ছি না। অভিজিৎ, তুমি এই কথাগুলো লুকিয়েছো কেন আমাদের থেকে? লুকোতে হয়েছিল ভাই, কি করব আমি? আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব, আমার সঙ্গে কি হচ্ছে। যেখানে আমি নিজেই কনফিউজ, আমি সেখানে কি বলবো তোমাকে? সেই জন্য, আর কোনো ব্যাপার নয়। আমার ওপর ভরসা ছিল না নাকি? আমাকে যোগ্য ভাবনি যে আমি তোমার কোনো সাহায্য করতে পারি? কি ভাই, এসব কি বলছো তুমি? ব্যাপারটা এরকম নয়। তাহলে বলনি কেন? আমার তো মনে হচ্ছে আমি তোমাকে চিনি না। এই মুহূর্তে আমি যার সঙ্গে বসে কথা বলছি সে অভিজিৎ নাকি অন্য কেউ? আমি তোমার কোনো ক্ষতি করব না, অভিজিৎ হই বা টনি। স্বপ্নেও তোমার কোনো ক্ষতি করব না। বন্দুক দেখানোর দরকার নেই। বিষয়টা তা নয় যে তুমি আমার কোনো ক্ষতি করবে। বিষয় এটা যে আমি এখানে শুধুমাত্র আমার ডিউটি করছি, আর আমি কোনো চান্স নিতে চাই না। আমি তো তোমাকে হয়তো চিনিই না। ঠিক আছে, তুমি যখন বুঝতেই পারছো না আর কি বলবো। ডক্টর মহেশ, আমি আপনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে? দেখুন, এক্ষুনি আপনারা যেটা বললেন যে এই অভিজিৎ আর ঈশানার ব্যাপারে, এটার থেকে তো একটা ব্যাপার একদম পরিষ্কার যে দুজনের কন্ডিশনই একদম সমান। আর্টিফিশিয়ালি ইনডিউসড স্প্লিট পার্সোনালিটি। এটাকে যদি সোজা ভাষায় আপনাদের বোঝাই তাহলে এই কন্ডিশনে পেশেন্টের মস্তিষ্কে তার এই নিজের ব্যক্তিত্ব ছাড়াও অন্য আরও একটা ব্যক্তিত্ব প্ল্যান্ট করা হয়, যেটা কোনো বিশেষ কারো আদেশ বা নির্দেশ অনুযায়ী চলাচল করে। আর এটাকে এমনভাবে সেট করা হয় যাতে ওই ব্যক্তিত্ব বিশেষ ধার্য করা সময়ে বিশেষ ধরনের ট্রিগার পেলে ওই ব্যক্তিত্বকে সম্পূর্ণ প্রভাবিত করে। আর যতক্ষণ এই প্রভাব চলতে থাকে সে পুরনো ব্যক্তিত্বের বিষয়ে না তো কিছু জানতে পারে আর না তার সেই পুরনো ব্যক্তিত্ব সম্বন্ধে কিছু স্মরণে থাকে। এটা হলো মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্কের দুটো ভাগ রয়েছে। সচেতন মস্তিষ্ক মানে কনসাস স্টেট অফ মাইন্ড, যার মধ্যে আমরা এখন আছি। অচেতন মস্তিষ্ক মানে সেমি কনসাস স্টেট অফ মাইন্ড, মানে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন সক্রিয় হয়। আর কখনো কখনো জেগে থাকার সময়ও কোনো নেশার বা কোনো ওষুধের প্রভাবেও আমাদের অচেতন মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে। সচেত আর অচেত দুটো অবস্থাতেই মস্তিষ্ক ভিন্ন ভিন্ন কাজ করে, কিন্তু এই অবস্থাতে দুটো মস্তিষ্কই যা চিন্তা করে, কোনো কথা বা কোনো স্মৃতি সব সেভ করে নেয়। সচেত মস্তিষ্কের মধ্যে সেভ করা কথাবার্তা আমাদের অনেক বছর ধরে মনে থাকে, কিন্তু অচেত মস্তিষ্কে সেভ করা কথাবার্তা আমাদের মনেই থাকে না। ডক্টর মহেশ, এটা একটা হিপনোটাইজের মতো সম্মোহন, যাতে মানুষের মস্তিষ্ককে পুরো কন্ট্রোল করে যা কিছু করানো যায় রোবটের মতো, আর পরে কোনো বিশেষ আওয়াজ করে ওই সম্মোহনটাকে ভেঙে দেওয়া যায়। মানুষের কিছুই মনে থাকে না। না 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 ডক্টর সালুকে, সম্মোহন একদম আলাদা প্রক্রিয়া। সম্মোহন অবস্থায় আপনি মানুষকে ততক্ষণই কন্ট্রোল করতে পারেন যতক্ষণ সে সম্মোহিত আছে। সম্মোহিত অবস্থা থেকে একবার বেরিয়ে আসার পর তাকে আবার সম্মোহিত করতে হয়। এখানে ব্যাপারটাই পুরো আলাদা। এখানে মানুষের মস্তিষ্কে একটা ঘটনা যা আদৌ ঘটেইনি, একটা ব্যক্তি যার কোনো অস্তিত্বই নেই, তাকে ওই মানুষের মস্তিষ্কের ভিতরেই প্ল্যান্ট করা হয়।
তার মস্তিষ্কে এই কথাটাই ফিট করা হয়। আচ্ছা, তার মানে এত কিছু অভিজিতের সঙ্গেও ঘটেছে। কোনোভাবে অভিজিৎ ওই ট্রিগারগুলো পেয়ে যায়, যার কারণে টনি জেগে যায়। এক্স্যাক্টলি স্যার। রাতে অভিজিৎ ঘুমিয়ে পড়ার পর নিশ্চয়ই কোনো না কোনো আওয়াজ শুনতে পায়, যেটা ওই টনির জন্য একটা ট্রিগারও হতে পারে। হয়তো ওই আওয়াজটা শুনেই টনি জেগে যায়, কিন্তু অভিজিৎ সেখানেই ঘুমিয়ে থাকে। টনি জেগে যায় যে টনি আসলে খুনি, একজন বদমাশ, একজন অপরাধী। আর অভিজিৎ যাদেরকে চেনে, ও তাদের কাউকেই চেনে না। যদি এটাই হয়তো অভিজিতের ভেতরে টনিকে কোনোভাবে কমেন্ট দেওয়া হয়েছে মন্দিরাকে মেরে ফেলার জন্য, তাহলে 30শে ডিসেম্বর ইভেন্টে টনি এর পরিণাম দেখতে চায়। মন্দিরাকে মেরে ফেলার চেষ্টা করবে 2 দিন পরেই, 30শে ডিসেম্বর। অভিজিৎ, অভিজিৎ, কোথায় তুমি? অভিজিৎ, অভিজিৎ, ওই শুনতে পাচ্ছ না? কে রে তুই? তুই আমার বাড়িতে কি করছিস? অভিজিৎ, টনি, তুমি এখান থেকে পালাতে পারবে না। তুমি এখানে নজরবন্দি আছো, এই ঘরের ভেতরেই থাকতে হবে, বুঝেছো? টনিকে তার কাজ করতে দে। যদি আমার রাস্তাতে বাধা দিস তাহলে জীবনটাও হারাবি তুই। চল এবার যেতে দে। বাড়ির বাইরে না, ভেতরে। হাত সরা, হাত সরা। তোকে তো বললাম যে আমাকে তুই বাধা দিস না। আমার মাথা গরম করিস না। আমার কাজের সময় কেউ বাধা দিতে পারবে না আমায়। চল। টনি, তুমি কোথাও যাবে না, এখানে, এখানেই থাকবে তুমি, বুঝেছো? কি বললি? টনির গায়ে হাত তুললি তুই? টনির গায়ে হাত তুললি তুই? অভিজিৎ, 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 স্যার দয়া, কি হয়েছে? কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে। না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। ঈশানার ফোন রেকর্ডে ডক্টর তানিয়ার নাম কয়েকবার এসেছে। আপনাদের মধ্যে কেউ চেনে ডক্টর তানিয়াকে? আত্মহত্যা করার আগে উনি ডক্টর তানিয়ার সাথে দেখা করেছিলেন কি? এই ডক্টর তানিয়া কোনো ডেন্টিস্ট নয় তো? মারা যাওয়ার আগে ঈশানা কয়েকবার একজন ডেন্টিস্টকে দেখিয়েছিল। আমার নাম তো মনে নেই, কিন্তু হতে পারে ইনিই সেই। যতদূর আমার মনে হয় ইনি কোনো ডেন্টিস্ট তো নন। কিছুদিন আগে সিআইডি অফিসার অভিজিৎ এখানে ছিল। ইয়েস ম্যাম। ওই পুরো সপ্তাহে এখানে যারা যারা ছিলেন তার পুরো লিস্ট আমার চাই। আর ওনার থাকার সময় এই লবিতে থাকা সিসিটিভি ফুটেজও চাই। এক মিনিট পজ করুন। এই মহিলাকে যার সাথে অভিজিৎ স্যার কথা বলছে? পুরবি, এই লিস্টটাতে ডক্টর তানিয়ার নাম আছে। উনি এখানেই ছিলেন যতদিন অভিজিৎ স্যার এখানে ছিলেন। মনে হচ্ছে ওই মহিলাই। কি নাম এই মহিলার? ম্যাম ডক্টর তানিয়া সপ্তাহখানি ধরে এখানেই ছিলেন। স্যার,
এই তানিয়ার সাথে দেখা করতেই হবে। স্যার, তানিয়া মুম্বাইয়ের প্যারাডাইস হোটেলে রয়েছে। টিকিট পাবো না আমি মানেটা কি? লুক, আমাকে এক্ষুনি ইন্ডিয়া থেকে বাইরে যেতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। ডক্টর তানিয়া? হ্যাঁ, আপনি কে? ঈশানার বন্ধু, সিআইডি অফিসার পুরবী। পালানো অত সহজ নয়। কোথায় পালাচ্ছেন তানিয়া দেবী? কি কি চানটা কি আপনারা? অভিজিতের সঙ্গে কি করেছেন আপনি? ঈশানা আর অভিজিতের ব্রেনের ওপর আমি এক্সপেরিমেন্ট করেছি। ঈশানাকে আত্মহত্যা করার জন্য আর অভিজিৎকে একটা মার্ডার করানোর জন্য আমি প্রোগ্রাম করেছিলাম। কিভাবে কিভাবে সেই প্রোগ্রামটা করেছেন? আর্টিফিশিয়ালি ইলিউশন স্প্লিট পার্সোনালিটির সাহায্যে আমি দুজনের ব্রেনটাকে সেট করি, আর নিজের সেট করা শিডিউলের অনুযায়ী এই দুজনকেই এরকমভাবে প্ল্যান করেছি যে কোনো রকমের আওয়াজ হোক বা রিংটোন বাজুক, আর যখনই আওয়াজ হোক না কেন ওদের সমস্ত অর্ডারগুলি মানতে হবে যে কোনো উপায়ে। ওই ফোন নাম্বারটা যেখান থেকে ওনার কাছে ফোন আসে, কার নাম্বার সেটা? ওটা একটা পিসিও নাম্বার। ঈশানাই আমাকে এই নাম্বারটা দিয়েছিল অভিজিতের ব্রেনে ফিট করার জন্য। কি বললেন আপনি? কি বললেন আপনি? অভিজিৎকে এসব করার জন্য ঈশানা আপনাকে বলেছে? হ্যাঁ। আর ঈশানা যে আত্মহত্যা করেছে সেটা কি? সেটার কারণ কি? ওটা আসলে ঈশানা নিজেই বলেছিল আমাকে করতে। হোয়াট? হ্যাঁ, বলেছিল তো ঈশানাই, বাট আই এম শিওর নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারোর হাত আছে, যার বিষয়ে আমি জানি না। কেন? সে কেন এগুলো করবে? হয়তো ওর কোনো দুর্বলতা ছিল। যে করেই হোক অভিজিৎকে ওই পরিস্থিতি থেকে বের করতে হবে। নিয়ে চলো একে। চলো। ও বাইরে বেরোতে পারবে না। কেন? আমি অভিজিতের ব্রেনকে প্রোগ্রাম করেছি। সম্মোহন নয়, যে ইচ্ছে হলো আর ভেঙে দিলাম। আমি অভিজিতের ব্রেনের মধ্যে একটা খুনিকে প্ল্যান করেছি, টনিকে। এটাই হলো সেই আর্টিফিশিয়ালি ইনডিউস পার্সোনালিটি, যেটা আর কোনোদিনও বাইরেই আসবে না। আমি যদি চাই তাহলেও অভিজিৎকে কোনোদিন বাইরে বের করতে পারবো না, কিন্তু আমি যদি এরকমটা করি হয়তো অভিজিৎ পাগল হয়ে যাবে বা ও মারাও যেতে পারে। মানে যখনই ট্রিগার হবে টনি মন্দিরাকে মেরেই ছাড়বে, আরও ততক্ষণ থামবে না যতক্ষণ না সত্যিকারের মেরেই ফেলছে মন্দিরাকে। আর এসবের মধ্যে যে আসবে সেই মারা যাবে। মন্দিরাকে মারার জন্য ট্রিগারটা কি? কি ট্রিগার আছে অভিজিতের জন্য? ঈশানার কেসে ট্রিগার ছিল একটা রিংটোন, আর অভিজিতের কেসে ট্রিগার হলো একটা রিমাইন্ডার টোন, একটা বিশেষ ধরনের বিপ, যেটা আমি অভিজিতের মোবাইলে সেট করে দিয়েছি। হ্যাঁ, অভিজিৎ মন্দিরাকে কিভাবে মারবে? কি প্রোগ্রাম সেট করেছো তুমি বলো? ততক্ষণ মন্দিরাকে ছুরি দিয়ে স্ট্যাপ করতে থাকবে যতক্ষণ না ও মন্দিরের অনেক রক্ত দেখে ফেলছে। কটা নাগাদ প্রোগ্রাম সেট করা হয়েছে? 10টা নাগাদ। মাই গড, 2 ঘন্টা বাকি আছে। গ্রেফতার করো একে। জীবনে কখনো ভাবিনি স্যার যে আপনার ওপর অপরাধের মতো নজর রাখতে হবে। পঙ্কজ, ড্যাম ইট, ফোনটা ধরো। হ্যালো পঙ্কজ, কোথায় ছিলে তুমি? মোবাইলটা ধরোনি কেন? সরি স্যার, আমার ফোন সাইলেন্টে ছিল। স্যার আমি এখানেই আছি অভিজিৎ স্যারের কাছে। শোনো আমার কথা, এক্ষুনি তুমি অভিজিতের ফোনটা সুইচ অফ করো। কি স্যার?
ফোন সুইচ অফ করবো? ওর ফোন সুইচ অফ করো যেভাবে আমি বলছি, এখনই, এই মুহূর্তে। অভিজিৎ স্যারের ফোন স্যার। প্রশ্ন করো না, যা বলছি তাই করো। অভিজিতের ফোন বন্ধ করো। দেখো, হাতে আমাদের সময় নেই। অভিজিৎ যে কোনো সময় খুনি হয়ে যেতে পারে। যাও তাড়াতাড়ি। না না, ভিজে গেল, কি করি? অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেলেন? অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, স্যার! তুই আমাকে আটকে রাখবি? হ্যাঁ, আমাকে আটকে রাখবি তুই? টনিকে? হ্যাঁ, টনি আর টনির কাজের মাঝে যে আসবে তাকে মরতে হবে, মরতে হবে তাকে। স্যার, এখানেই চ্যারিটি ইভেন্টটা হবে। আপনারা এখানেই দাঁড়ান প্লিজ। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রত্যেক বছরের মতো এই বছরের সন্ধ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো মন্দিরা জুয়েলার্স অ্যানুয়াল চ্যারিটি ইভেন্টের জমা করা সম্পূর্ণ টাকাটা দিল্লি ও মুম্বাইয়ের বিভিন্ন অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমগুলিতে দেওয়া হবে। একবার জোরে হাততালি ডিকেসি চ্যারিটির জন্য। প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের প্রধান অতিথি আছেন। তিনি আর কেউ না, তিনি হলেন মিসেস খান্না। তাহলে আসুন বন্ধুরা, একটা জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই মিসেস খান্নাকে। মিসেস খান্না।
অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, 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 লাইটস অন, স্যার, স্যার, অভিজিৎ ঠিক আছে? স্যার, স্যার, ওকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি এসো। দরজা খুলুন। মন্দিরা দেবী, টনি তার মিশন কমপ্লিট করেছে, মন্দিরা দেবীকে মারার। আর আমাদেরকে ভরসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে এখানে আনলেন কেন? আমার তো এখন স্টেজে থাকা উচিত। ম্যাডাম, আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যান? রবি, লাইটস অফ। মন্দিরা দেবী, আর আপনার প্রশংসা না করে পারছি না। থ্যাংক ইউ। মম, তুমি ঠিক আছো তো? এসব কি? আপনারা আমাদের গ্রিন রুমে লক করে কি করতে চাইছিলেনটা কি? আসল খুনি তো অন্য কেউ, তাই না? স্যার, আপনি সবকিছু মায়ের জীবনের ঝুঁকি নিয়ে করেছেন। যদি সত্যিই মায়ের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? এতে তো সত্যি ভীষণ বড় রিস্ক ছিল স্যার, বাট আই হোপ এবার বিপদ কেটে গেছে। বিপদ এখনো কাটেনি, কারণ এই খেলার আসল মাস্টার মাইন্ড এখনো ধরা পড়েনি। গল্প এখনো অনেক বাকি আছে। কি হলো? আমাকে দেখে ভালো লাগলো না? কখনো কখনো খুনি পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের অ্যাক্টিং করতে হয়। তার মানে ওনার মৃত্যুর খবরটা নাটক ছিল? আমার মৃত্যুতে খুনি খুব খুশি হয়েছিল যে ও জিতে গেছে, আর ওই সুযোগটাই আমরা কাজে লাগিয়েছি। আমরা মন্দিরা দেবীকে বাঁচানোর চেষ্টা করছিলাম, আর দয়া মাস্টার মাইন্ডের পিছনে লেগেছিল। কিন্তু আসল মাস্টার মাইন্ডটা কে? এই, স্যার, স্যার কেউ পালালো ধরো স্যার। ওকে। অপরাধের রাস্তা সবসময় সংকীর্ণ হয়ে থাকে। তুমি এটাই ভাবছো যে আমরা কি করে জানলাম যে তুমি খুন করেছো? আমরা তো এটা জানতাম যে এই মাস্টার মাইন্ড মন্দিরা দেবীর নিজেরই কোনো লোক। তাই আমার মৃত্যুর পরে আমি সব থেকে আগে এটা খোঁজ নিয়েছি যে আপনাদের মধ্যে কে সে যে অভিজিৎকে চিনতো বা দেখা করেছেন। তারপরে আমার মনে এলো যে ক্রাইম ব্রাঞ্চের সেমিনারের জন্য অভিজিৎ দিল্লি গিয়েছিল। ওই সেমিনারে আসা লোকেদের লিস্ট যখন আমি দেখলাম তখন জানলাম যে কায়রাও গিয়েছিল। ক্রিমিনাল সাইকোলজির স্টুডেন্ট
কায়রা। আর তানিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারলাম যে ঈশানাই এই সমস্ত কাজ করতে বলেছে। ওই সময় ঈশানার মা সরকারি হাসপাতালে অ্যাডমিট ছিলেন, আর তার কিছুক্ষণের মধ্যেই ঈশানার মাকে বেসরকারি হাসপাতালে যেখানে অ্যাডমিট করা হয়েছিল সেখানকার পুরো খরচ মিস কায়রা করেছিল। আর সবচেয়ে বড় ক্লু ওই পিসিও, যেখান থেকে অভিজিৎ স্যারের কাছে অর্ডার আসতো, দয়া স্যার সেখানে নজর রেখেছিল আর সেখানেও তোমাকে দেখা দিয়েছিল। ওকে ফাইন, আই গিভ আপ। মেনে নিচ্ছি যে আপনারা খুবই স্মার্ট, কিন্তু স্যার এই কথাটা তো আপনিও মানবেন তাই না, যে আমিও অনেক স্মার্ট? হ্যাঁ, স্মার্ট তো তুমি বটেই। ক্রিমিনাল সাইকোলজির একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে সৎ মায়ের থেকে নিজের পুরো পরিবারের খুনের বদলা নিতে চেয়েছিল। লোকেদের মস্তিষ্ক নিয়ে খেলা করা আর তাদের নিজের চক্রব্যূহে ফাঁসানো, এটাই এনার বিশেষত্ব। তাই আমি ভাবলাম যে এনাকে এনারই পদ্ধতিতে মেরে দিলে কেমন হয়। সেই কারণেই আমি ঈশানার সাথে দেখা করি আর তারপর ডক্টর তানিয়ার সাহায্য নিই। শি ওয়াজ ম্যাড, শি ওয়ান্টেড টু ডু অ্যান এক্সপেরিমেন্ট। তারপর আমি ঈশানাকে অনেক বুঝিয়েছি, অনেক বোঝানোর পরে শি ওয়াজ রেডি। ওই এক্সপেরিমেন্ট নিজের উপর করায়, কিন্তু সামহাউ আই ওয়াজ নেভার কনভিন্সড। আমি সবসময় কনফিউজ ছিলাম যে ওই এক্সপেরিমেন্টটা করতে পারবে না। আর ঠিক ওই সময় আমার সাথে দিল্লিতে অভিজিতের দেখা হয়, আর ওনার সাথে দেখা হওয়ার পর আমি ভাবলাম যে এত সৎ আর ভালো অফিসার থাকা সত্ত্বেও এই এক্সপেরিমেন্ট অন্য কেউ কেন করবে। তারপর আমি আর ডক্টর তানিয়া অভিজিৎকে ব্যবহার করি। আর আমার এক্সপেরিমেন্ট ওর ওপরে করি। আর ঈশানা আমাদের কোনো কাজে ছিল না, তাই ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলি। ডিকে আর ওই দুজন বডিগার্ড, ওরা তোমার কি ক্ষতি করেছিল? ওদেরকে কেন মেরেছো? এটা এই কারণে করেছি যাতে সমস্ত দোষ অভিজিতের উপর চলে আসে। আর অভিজিতের গান থেকে বুলেট নেওয়ার জন্যে টনি ছিল তোর মাথার মধ্যে। হি ওয়াজ দেয়ার। তুমি এতটা নিচে নামতে পারো কায়রা, আমি কখনো ভাবতেও পারিনি। এবার জানতে পেরে গেছো তো? তুমি আমার মা বাবার সাথে, আমার ফ্যামিলির সাথে যেটা করেছো না, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এইসব এই কারণেই করেছি যাতে আমি প্রুভ করতে পারি যে পৃথিবীর যে কোনো মানুষের মস্তিষ্কের সাথে খেলা যেতেই পারে, তা সে যত বড়ই সিআইডি অফিসার হোক। কায়রা, তুমি প্রতিশোধের আগুনে একজন সাহসী অফিসারের প্রাণ নিয়ে খেলেছো, আর তাছাড়াও 4 জন নিরীহ লোকের প্রাণ নিয়েছো। ডিকে, ঈশানা আর মন্দিরা দেবীর 2 জন বডিগার্ডকে। ভীষণ অন্যায় করেছো তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার আপনি প্লিজ এসব মনে করবেন না, একটা বাজে স্বপ্ন ভেবে ভুলে যান। বাজে? ভয়ানক। বস, হ্যাঁ বলো সালুকে, বলো। কেস তো সলভ হলো? হ্যাঁ, কেস তো সলভ হলো, কিন্তু কিন্তু কি? বস, অভিজিতের মস্তিষ্কে যে টনিকে প্ল্যান্ট করা হয়েছিল, সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। তারপরে এখন আর কেউ ট্রিগার ধরবে না, ওর কানের সামনে কেউ গান করবে না, যার কারণে অভিজিৎ টনি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বস, কিন্তু কি? বস, কথাটা এই, টনি অভিজিতের মস্তিষ্ক থেকে কখনো যাবে না। কি? টনি অভিজিতের পার্সোনালিটির অংশ হয়ে গেছে বস। কেউ জানে না যে কবে, কখন, কোথায় সামনে এসে যাবে।